স্বাগতম প্রেমানুভূতিতে। এখানে প্রতিটি গল্পে লুকিয়ে থাকে ভালোবাসা, অনুভূতি, সম্পর্কের টানাপোড়েন আর জীবনের না বলা কিছু কথা। যদি গল্প ভালোবাসেন তাহলে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। চলুন শুরু করা যাক আজকের গল্প। আহিল এবার নামির কোমরে দুহাতে আলতো করে জড়িয়ে ধরে ওকে নিজের সাথে একদম লেপ্টে নিল। ওনার এই হুট করে করা কাণ্ডে নামি অপ্রস্তুত হয়ে দুহাত দিয়ে আহিলের শক্ত বুকটা ঠেলে দূরে সরানোর চেষ্টা করতে করতে শাঁসালো। এই একদম দূরে যান, আমার রাগ এখনো কমেনি, আর যে কোনো সময়। আহিল ওকে বলতে দিল না, বরং সে কথায় পাত্তাই দিল না। ও নামির থুতনিতে নিজের আঙুল ছুঁয়ে ওর মুখটা একটু ওপরে তুলে ধরল। ওনার চোখের গভীর মাতাল করা চাউনিটা নাওমির চোখের ওপর স্থির রেখে খুব নিচু আর ভারী গলায় বলল, কে আসবে শুনি? আম্মা তো বাসায় নেই, আর আমাদের এই খুদে কাবাব মে হাড্ডি তো এখন নাক ডেকে ঘুমাচ্ছে। এখন শুধু তুমি আর আমি। এবার বলো, আর কি শাস্তি দিলে রাগ কমবে? আহিলের এমন মাতাল করা চাহনি নামির সমস্ত শরীর অবশ করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। ও বুকের ভেতরের ধুকপুকানি আড়াল করার আপ্রাণ চেষ্টা করে একটু শক্ত হওয়ার ভান করল। আহিলের শক্ত বুকে হালকা ধাক্কা দিয়ে মুখটা অন্যদিকে ঘুরিয়ে বিড়বিড় করে ভেঙে বলল, রাগ কমবে? কালকে অমন করে বুক ফুলিয়ে কথা বলা হচ্ছিল, মনে নেই বুঝি? আহিল একটু ঝুঁকে নামির মুখ ফেরানো গালের খুব কাছে নিজের ঠোঁট দুটো নিয়ে গেল। আহিল খুব আদুরে গলায় বলল, সব মনে আছে রে বাবা, সেই পাপেরই তো প্রায়শ্চিত্ত করছি। এই যে ডক্টর আজলান হসপিটালের এত বড় বড় সার্জারি সামলায়, সে এখন একটা সাধারণ মেয়ের রাগ ভাঙাতে গিয়ে খামছে। এটা কি কম শাস্তি? নাওমি এবার হেসে ফেললো, আবারও হেসেই বলল, হয়েছে, আর নিজের গুণগান গাইতে হবে না, ছাড়ুন এবার। আবার এমন করলে কঠিন পানিশমেন্ট। কখনো না পাগলি, অমন ভুল এই আহিলের জীবনে আর দ্বিতীয়বারও করবে না। আমার এই নূরি মোহাব্বত তোমায় ছাড়া এক কদম অন্ধকার, তা কি আমি জানি না? নাওমি এবার আর নিজেকে আটকে না রেখে আলতো করে আহিলের বুকে নিজের কপালটা ঠেকিয়ে দিল। এতক্ষণে জমে থাকা সবটুকু অভিমানের মেঘ কেটে গিয়ে সামনে কেবলই একজোড়া হৃদয়ের ভালোবাসার ওম ছড়িয়ে রইল। সকাল থেকে নাওমি কাজ করতে করতে ক্লান্ত। বাসায় নাকি মেহমান আসবে আহিল বলেছে, কিন্তু কে আসবে সেটা বলছে না। এটা নাকি সারপ্রাইজ। নাওমিও কথা না বাড়িয়ে হাতের কাজ শেষ করছে। ড্রয়িং রুমে আহিল আর আদনান বসে ল্যাপটপে কি যেন করছে। নাওমি অনেকক্ষণ রান্নাঘর থেকে সেটা খেয়াল করছে, কিন্তু কি করছে বুঝতে পারছে না। একটু পরপর গুজুর গুজুর ফুসুর ফুসুর করছে। নাওমি কৌতূহল নিয়ে ওদের পেছনে গিয়ে উকি দিল। দেখলো ল্যাপটপের স্ক্রিনে রং বেরঙের প্লাস্টিকে বাচ্চাদের খেলনা আর ক্লাসপ্রুফ শপিসের একটা বিশাল অনলাইন পেজ খোলা। কি হচ্ছে এখানে বাবা ছেলে? এত মনোযোগ দিয়ে কি দেখা হচ্ছে? নামির আওয়াজে আহিল পেছনে ফিরে ওকে উকি দিতে দেখলো। হেসে বলল, খুব দরকারি কাজ করছি ম্যাডাম। এই যে দেখো, এগুলো হলো আনব্রেকেবল সিলিকন শোপিস। আদনান এটা আছাড় দিলেও ভাঙবে না, ওর হাতও কাটবে না, আর ওর আম্মুরও রাগ উঠবে না। আমি অলরেডি পুরো 1 ডজন অর্ডার দিয়েছি। আদনান বাবার কথা শুনে খুশিতে লাফিয়ে উঠে নাওমির কাছে গিয়ে বলল, মা দেখো, বাবা আনতেছে। ইয়ে, বাবা বলছে আমি দুমদাম আচার দিব, ভাঙবে না। নাওমি চোখ দুটো সরু করে বলল, বাহ ডক্টর সাহেব, খুব তো বুদ্ধি বের করেছেন দেখছি। ছেলের বাঁদরামি থামানোর কোনো লক্ষণ নেই, উল্টো ও যাতে আরো বেশি করে আছাড় মারতে পারে সেই ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। নাওমি এমন ঝাড়ি মিশ্রিত কথা শুনে আহিল একদম নিষ্প্রাপ
আর একটা মুখবন্দি করলো। আরে এটা প্রশ্রয় নয়, একে বলে স্মার্ট প্যারেন্টিং। আদনানেরও শখ মিটলো, ও নতুন জিনিস নিয়ে এক্সপেরিমেন্ট করতে পারলো, আর আমাদের ঘরের দামি শোপিসগুলো তো প্রাণে বেঁচে গেল। ওয়ান টাইম ইনভেস্টমেন্ট, বুঝলে না? নামি টেবিল পরিষ্কার করতে করতে বলল, আপনার ডক্টর না হয়ে বিজনেসম্যান হওয়া উচিত ছিল, বুঝলেন? নামির এমন টিপ্পনি শুনে আহিল উচ্চস্বরে হেসে উঠল। ডক্টর আজলান তো অলরেডি একটা অনেক বড় লাভজনক বিজনেস করে ফেলেছে ম্যাডাম। নামি হাত চালানো থামিয়ে একটু কৌতূহল নিয়ে ওর দিকে ঘাড় ঘুরিয়ে বলল, কিসের বিজনেস শুনি? এই যে তোমার মতো এত দামি আর সুন্দর একটা বউকে নিজের লাইফ টাইম পার্টনার বানিয়ে ঘরে এনেছি। সারাদিন চোখের সামনে থাকো, এটা কি কোনো সাধারণ লাভজনক চুক্তি? পুরো লাইফের লাভ এই এক ইনভেস্টমেন্টেই উঠে গেছে। আহিল চোখ টিপেই বলতেই নাওমি ফর্সা গাল দুটো আবার লজ্জায় লাল হয়ে উঠল। তবুও সরু চোখে চেয়েই সে বলল, এই, আপনি কি সারাদিন এইসব বলবেন? নাওমি কৃত্রিম ধমকের সুরে আহিল একগাল হেসে নিজের দুই কাঁধ সামান্য ওপরে তুলল, যেন সে কতই না নিরীহ। সারাদিন বলবো না তো কখন বলবো? হ্যাঁ, বউয়ের প্রশংসা করাও সওয়াব। তুমি আমাকে সওয়াব কামানো থেকে আটকাতে পারো না। নাওমি কিছু বলল না, নিজের কাজ শেষ করে ঘড়ির দিকে তাকালো, তারপর বলল, অনেক তো হলো, এবার আসল কথাটা বলুন তো ডক্টর সাহেব। সকাল থেকে তো খাটুনি গেল, এত যে আয়োজন করছি, মেহমানটা আসলে কে? কোনো হিন্টস অন্তত দিন। আহিল রহস্যময় এক চিলতে হাসি দিয়ে হাসলো। হিন্টস একটাই ম্যাডাম, যিনি আসছেন তিনি আমাদের জীবনে এই কালবৈশাখী মেঘ কেটে যাওয়ার পর প্রথম বসন্তের আলো নিয়ে আসছেন। আর হ্যাঁ, ওনার সাথে তোমার এই ডক্টর আজলানেরও একটা পুরনো হিসেব বাকি আছে। আহিলের কথার এই ধাঁধা নাওমিকে আরো বেশি ভাবিয়ে তুলল। ও কিছু একটা আন্দাজ করার চেষ্টা করতেই হুট করে ড্রয়িং রুমের দেয়াল ঘড়িটা ঢং ঢং করে ঠিক 12টা বাজার জানান দিল। আর ঠিক সেই মুহূর্তে পুরো বাড়ি কাঁপিয়ে বাইরের মেন দরজায় কলিং বেলটা একটানা বেজে উঠল। আদনান এক লাফে সোফা থেকে নেমে দরজার দিকে ছুট লাগালো। মেহমান এসেছে, মেহমান এসেছে। আহিল চোখের ইশারা করে বলল, যাও, দরজা খোলো। দরজা খুলতেই নওমির চোখের সামনে ভেসে উঠল একটা পরিচিত চেহারা। অস্ফুট স্বরে উচ্চারণ করলো, তুমি? নাওমি একবার ঘরের ভেতর তাকালো আহিলের পানে। ওর চাহনি দেখে আহিল এগিয়ে আসলো দরজার সামনে। দরজায় দাঁড়িয়ে হেসে বলল, আসসালামু আলাইকুম, ভেতরে আসুন। তারপর নাওমির দিকে চেয়ে বলল, ভেতরে যেতে দিবে না? বাইরে দাঁড় করিয়ে রাখবে নাকি? নাওমি হতবম্বের মতো দাঁড়িয়ে রইল। খানিক বাদে অস্পষ্ট স্বরে বলল, তুমি এখানে? হুট করে কোথা থেকে মাথা বের করে একজন বলে উঠল। আমি নিয়ে এসেছি। আড়াল থেকে বেরিয়ে আসলো তুহি, তবে একা নয়, সাথে রয়েছে সাইফও। নাওমির চক্ষু কোটর থেকে বেরিয়ে যাওয়ার উপক্রম। সামনে দাঁড়িয়ে তার নিজের বাবা। তার বুকের ভেতরটা হুট করে মোচড় দিয়ে উঠল। একদিনে চেপে রাখা কষ্ট, অপমান আর অভিমানগুলো একজোটে ওর গলার কাছে দড়া পাকিয়ে এলো। ও কিছু বলতে চাইলো, কিন্তু গলা দিয়ে কোনো স্বর বের হলো না। সবটা গিলে নিয়ে দরজার দিকে সরে দাঁড়ালো। সাইফ হালকা সরে বলল, আপু। নামি হাসার চেষ্টা করে বলল, ভিতরে। তুই বলেই আদনান দৌড়ে ছুটে গেল তুহির দিকে। তুহি ঝুঁকে ওকে কোলে নিয়ে আদুরে আদুরে ভরিয়ে দিতে দিতে বলল, আদনান, আমার আদু, কেমন আছিস তুই? খালামণিকে তো একদম ভুলে গেছিস। কত বড় হয়ে গেছিস তুই। আহিল হেসে বলল, জান্নাত, ভেতরে এসো। বাইরে দাঁড়িয়ে সব গল্প শেষ করবে নাকি? আপনারাও ভেতরে আসুন। তুহি আদনানকে নিয়ে সোফায় বসলো।
আদনান ওর গলা জড়িয়ে ধরে বলল, তুই পচা হয়ে গেছে। কেন, আমি কি করলাম? আদনানকে ভালোবাসে না, আছে না আমার কাছে। তুহি হেসে ফেলল। ওর ফোলা গালে ঠোঁট চেপে বলল, তুই না হয় ভালোবাসে না, আদনান কি ভালোবাসে না বুঝি? সেও তো আমায় দেখতে গেল না, সে তো বললো না মা আমি তুই খালামণির সাথে কথা বলবো, কল দাও বলেছে? আদনান কিছু চিন্তা করার ভঙ্গি করলো। ও বুড়ো আঙুলটা গালের ওপর ঠেকিয়ে চোখ দুটো গোল গোল করে সিলিংয়ের দিকে তাকালো, যেন কত বড় একটা জটিল অঙ্ক মেলাচ্ছে। ওর এমন পাকা পাকা ভাব দেখে বাকিরা চোখ বড় করে তাকালো। একটু পরপর আদনান তুহির দিকে এক চোখ বন্ধ করে আর তাকাতেই তুহি আর আহিল দুজনেই হেসে ফেললো। আদনান এবার নিজের ছোট ছোট হাত দুটো দিয়ে তুহির গাল দুটো দুপাশে চেপে ধরে নিজের আধো আধো গলায় বলল, আমি তো তদু পাবো, আমার তো ফোন নাই। আদনানের এই কথায় পুরো ড্রয়িং রুমে হাসির রোল পড়ে গেল। এরপর তুহি আর আদনান কথার ঝুড়ি খুলে বসেছে। নাওমি এসে সোফায় বসে সাহিব আর ওর বাবার দিকে তাকালো। সাহিবের মাথায় হাত বুলিয়ে হেসে বলল, কেমন আছিস সাহেব? ভালো আছি আপু। তুমি তো আমাদের ভুলেই গেছো, আমাদের খোঁজ খবর তো নাও না। কে বলেছে? তোকে আমার নাম্বার দিলাম না, কল তো দিলি না। সাহিবও জবাব দিল, নাওমি কল কেন দিব, সরাসরি দেখা করে যাব, তাই তো চলে এলাম। হাসলো। বাবার দিকে তাকিয়ে প্রশ্ন করলো, কেমন আছেন? আম্মু কেমন আছে? নামির বাবা আলতো হেসে বললেন, আলহামদুলিল্লাহ আছি কোনো রকম। নাওমিও হেসে বলল, আলহামদুলিল্লাহ। তুহি বলে উঠল, আমি কদিন যাবতই ভাবছিলাম আসবো বুঝলি, পরে আবরার বলল সাইফ নাকি ওকে বলেছিল তোর সাথে দেখা করবে, তাই ভাবলাম আঙ্কেল আর সাইফ দুজনকে নিয়ে আসি। নাওমি হেসে বলল, ভালো করেছো আপু। সাহেব, আম্মুকে নিয়ে আসিসনি কেন? আনলে ভালো হতো। আনায়া, ওকেও আনিসনি। সাইব একটা গভীর শ্বাস ফেলে বলল। আম্মু আমাদের সাথে থাকে না আপু। নাওমির পুরো আকাশ থেকে পড়ার মতো অবাক হয়ে বলল, মানে থাকে না মানে কি? কোথায় থাকে তাহলে? এবার নাওমির বাবা নড়ে চড়ে বসলেন। উনি গম্ভীর কণ্ঠে বললেন, ওই বেটিকে ওই দিনে আমি বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছি রে মা, ওর জায়গা আমার বাড়িতে আমার সংসার আর কোনোদিন হবে না। বাবার মুখে এমন কঠিন আর প্রত্যাশিত কথা শুনে নাওমি স্তব্ধ হয়ে ওনার দিকে তাকিয়ে রইল। ও যেন নিজের কানকে বিশ্বাসই করতে পারছে না যে সৎ মায়ের কথায় একসময় বাবা অন্ধ ছিলেন, যার একটা ইশারায় নাওমিকে ঘর ছাড়া হতে হয়েছিল, আজ সেই মানুষকে বাবা নিজেই তাড়িয়ে দিয়েছেন। এটাই ভাবেনি সে, এতটা ভাবেনি সে। এবার সাহিব বলল, হ্যাঁ আপু, আমার ওই নোংরা মানসিকতার জন্য আমরা তোমাকে হারিয়েছিলাম। আমি তো দেখতাম তোমার সাথে কেমন করতো। বাবা যখন সত্যিটা জানতে পারলো তখন আর এক মুহূর্ত আমাকে সহ্য করেনি। তোমরা চলে আসার পরেই বাবা আমাকে পাঠিয়ে দিয়েছে। আমিও চাইনি সাথে, আমার সহ্য হয় না। কিন্তু সাহিব একটু চুপ থেকে বলল, আনায় তো আমাকে ছাড়া থাকতে পারে না। ও চলে গেছে আমার সাথে। আম্মু কয়েকবার ফিরতে চেয়েছিল কিন্তু বাবা মেনে নেয়নি। আমিও চাইনি আমার জীবনে অমন একটা মানুষ থাকুক। সাইফের গলার স্বর শেষ লগ্নে এসে একটু ভারী হয়ে গেল। সৎ মায়ের ওপর চরম ক্ষোভ থাকলেও নিজের ছোট বোন আয়ানার জন্য ওর মনে একটা সুপ্ত টান রয়ে গেছে, যা ওর চেহারায় স্পষ্ট। নাওমি কিছু বলার আগে আহিল বলল, নমি তুমি বসে আছো কেন? ওনাদের খালি মুখে বসিয়ে রাখবে? নাস্তা দিবে না? তুহি আদনানকে কোল থেকে নামাতে নামাতে বলল, চল না, আমি তোকে সাহায্য করছি। আহিল উঠে দাঁড়িয়ে বলল, তুমি বসো।
তোমার কিছু করতে হবে না, আমি আছি। মেমনকে দিয়ে কাজ করাবো নাকি আমি? করলে কি হয়েছে? এতদিন তো ডক্টর আজলানের ধমক খেয়েছো, আজ না হয় তার হাতের নাস্তা খাও। তুহি হেসে ফেলল। সেটা অবশ্য আমার জন্য ভাগ্যের ব্যাপার। আহিল হাসলো, আবার বলল, আবরার আসলো না যে? ও কাজ থেকে এখানে চলে আসবে, আমি বলে এসেছি। আচ্ছা বসো তাহলে। নমি চলো, আমি হেল্প করছি। নামি চুপচাপ উঠে রান্নাঘরে চলে গেল। পেছন পেছন গেল আহিল। নামি চুপচাপ সব কাজ গুছিয়ে বাটিতে নিচ্ছে আর আহিল একটু আধটু সাহায্য করছে। নামি এতটা শান্ত হয়ে থাকা আহিলকে ভাবাচ্ছে। সে আশেপাশে তাকিয়ে গলা খাঁকারি দিয়ে বলল, তুমি খুশি হওনি? নামি নির্বিকার উত্তর দিল। কিসের জন্য? আহিল থতমত খেলো, তবু নিজেকে সামলে বলল, এই যে তুহি, তোমার বাবা ভাই আসলো তো আমাদের বাসায়। এবার হাতের কাজ থামিয়ে আহিলের দিকে ফিরল নাওমি। ঠান্ডা স্বরে বলল, আপনি ওদের এনেছেন তাই না? আহিল হাসার চেষ্টা করে বলল, আমি? তুই তো বললো। আহিলকে থামিয়ে দিয়ে নাওমি বলল, ওইসব মিথ্যে আমি জানি, আপনি ওদের এনেছেন। নাওমির অস্বাভাবিক আচরণে আহিল ব্যাকুল হলেও অস্থির কণ্ঠে বলল, তুমি খুশি হওনি? তুমি চাওনি ওরা আসুক? আমি কি কোনোভাবে তোমায় কষ্ট দিয়ে ফেললাম? নাওমির চোখ দুটো ছলছল করে উঠল। নাওমি সরাসরি আহিলের দিকে তাকিয়ে বলল, আমি খুশি হব না মানে? আপনি মাথায় রেখেছেন আমি কি চেয়েছিলাম? নাওমির মনে পড়ল ও একবার আহিলকে বলেছিল বাড়ির খবর নিতে, সবার খবর নিতে। ওর বেশ কিছুদিন ধরে বাড়ির সবার কথা মনে পড়ছিল। আহিল যে এত ব্যস্ততার মাঝে ওর এই বিষয়টা সিরিয়াসলি চিন্তা করবে সে ভাবেনি। আহিল মুচকি হেসে বলল, তোমার সাথে জড়ানোর প্রতিটা মানুষ, প্রতিটা স্মৃতি আমার মুখস্থ নওমি। ডক্টর আজলান তার রানীকে কখনো কোনো আক্ষেপের মাঝে বাঁচতে দেবে না। তোমার চোখের কোন চাহনির পেছনে কি লুকিয়ে থাকে তাও এই ডক্টরের একদম ঠোঁটস্থ। তোমার অতীতে প্রতিটা ক্ষত শুকানোর দায়িত্ব এখন যে ডক্টর আজলানের। এই চওড়া বুকটা শুধু তোমার মাথা রাখার জন্য নয়, তোমার জীবনের সব ঝড়ঝাপটা একলাই সামলে নেওয়ার জন্য তৈরি। আহিলের এই তীব্র ভালোবাসাময় স্বীকারোক্তি নাওমির বুকের ভেতর তোলপাড় সৃষ্টি করলো। নাওমি আর নিজের আবেগকে আটকে রাখতে পারল না। এতক্ষণ বাবা ভাই দেখেও নিজেকে নরম করতে না চাওয়া মেয়েটা এই একজনের সামনেই সকল কঠোরতা বিসর্জন দিয়ে দিল। চোখের পানি ছেড়ে দিয়ে আহিলকে জড়িয়ে ধরল। আহিলের বুকে মুখ লুকিয়ে ভাঙা গলায় ফিসফিস করে বলে উঠল, আপনি বড্ড ভালো আহিল, বড্ড বেশি ভালো। আপনি এতটা পাগল কেন বলুন তো? আপনি তো আমার অভ্যাস খারাপ করে দিচ্ছেন এভাবে। আমি তো শুধু খবর নিতে বলেছিলাম, কিন্তু আপনি অথচ সামনে ক্রেডিট দিচ্ছিলেন তুহির ওপর। সত্যি ডক্টর সাহেব বড্ড চতুর। আহিল একটা গভীর ও স্বস্তির শ্বাস ফেলল। নাওমির কাঁপতে থাকা শরীরটাকে নিজের দুই চওড়া বাহুর মাঝে শক্ত করে জড়িয়ে নিল। ওনার এক হাত নাওমির পিঠে আর অন্য হাত ওনার রেশমি চুলে বিড়ি কেটে দিতে দিতে ওর চুলের ভাঁজে চুমু খেয়ে বলল, তোমার কষ্টের দিনগুলো ফিরে দিতে পারবো না আমি, তবে এখনকার দিনগুলো যেন সর্বোচ্চ সুন্দর হয় সেই চেষ্টাই আমি করতে পারবো। তুমি শুধু আমার হাতটা শক্ত করে ধরে থেকো, বাকি পথটা আগলে রাখার জন্য এই আহিল একাই যথেষ্ট। বেশ কিছুক্ষণ এইভাবে কেটে গেল। কিছুক্ষণ পর নাওমি নিজেই একটু লজ্জা পেয়ে আহিলের বুক থেকে মাথা তুলল। ওর শক্ত বুকে হালকা একটা কিল মেরে চোখে মুখে বলল, হয়েছে, আর মন ভোলানো কথা বলতে হবে না ডক্টর সাহেব। বাইরে ওনারা এতক্ষণ ধরে বসে আছেন, এবার ছাড়ুন, চটপট নাস্তাগুলো নিয়ে চলুন। আহিল নাস্তার প্লেট হাতে নিতে নিতে বলল, আবেগ শেষ হলে আহিলের সব কথাই মন ভোলানো মনে হয় না। এক কষ্ট রাখার জন্য একটা এক্সট্রা প্লেট দিলে ভালো হয় নওমি ম্যাডাম। নাওমি হেসে বলল, চলুন তো,
শুধু উল্টোপাল্টা কথা আপনার। ওরা ড্রয়িং রুমে ঢুকতেই দেখা গেল তুহি আর আদনানের খুনসুটি তখনও চলছে। তুহির কাছ থেকে চকলেট আদায় করতে নিয়েছে আদনান। নামি চোখ রাঙিয়ে বলল, তুমি আবার চকলেট খাচ্ছ আদনান? তাতে যে পোকা আছে সেটা ভুলে গেছো? এখন চকলেট খেয়ে পরে কান্নাকাটি করে আমার কাছে আসবে না বলে দিলাম। কি বলিস, দাঁতে পোকা হয়েছে? হয়েছে মানে? প্রতিদিন কান্নাকাটি করে এই ব্যথার জন্য। আর কি যে দুষ্টু হচ্ছে দিন দিন, তুমি যদি জানতে। থাক, যার বাবা ডক্টর তার চিন্তা নেই, ডক্টর আজলান তো আছেই। আরেকটা বলছিস? সবাই শুধু প্রশ্রয়ই দিচ্ছে, শাসন করলেই দোষ হয়ে যাচ্ছে আমার। সাইফ সোফায় আরাম করে বসে একটা মিষ্টি মুখে পুরে দিয়ে বলল, আপু, ছোটবেলায় তুমি আমাকে যেমন শাসন করতে, এখন ভাগ্নেকেও সে একই ডায়লগ দিচ্ছ। নামির বাবা হাসলো মেয়ের ভরা সংসার দেখে। মেয়ের জন্য যেইটুকু চিন্তা করে তার কিছুটা হলেও কমলো বোধহয় নিজের চোখে দেখে। কত কষ্ট পেয়ে তারপর এমন সংসার পেয়েছে। গল্প শেষ নয়, শুধু আজকের মতো থামলো। পরের পর্বে আবার দেখা হবে। সঙ্গে থাকুন প্রেমানুভূতির।